আসুন সরাসরি আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একজনের গল্প ডিকোড করতে যাচ্ছি যিনি আক্ষরিক অর্থেই শূন্য থেকে শুরু করে ভারতের সবচেয়ে বড় আর শক্তিশালী এক ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি ধীরুভাই আম্বানিকে নিয়ে। চলুন দেখে নিই তার এই অবিশ্বাস্য যাত্রার প্রতিটি ধাপ আসলে কেমন ছিল। শুরুতেই এই অবিশ্বাস্য বৈপরীত্যটা একটু খেয়াল করুন। একদিকে জীবনের শুরুতে রাস্তায় দাঁড়িয়ে পকোড়া বিক্রি করা একজন মানুষ যার মাসের বেতন ছিল মাত্র ৩০০ টাকা, আর অন্যদিকে তারই রেখে যাওয়া ৭৫,০০০ কোটি টাকার এক বিশাল সাম্রাজ্য যা গ্লোবাল ফরচুন 500-এর লিস্টে জ্বলজ্বল করছে। মানে এতটা রূপান্তর কিভাবে সম্ভব? এই কৌতূহল নিয়েই আমরা আজকের বিশ্লেষণটা এগোব। গল্পটা শুরু ১৯৩২ সালের ২৮শে ডিসেম্বর। গুজরাটের চোরওয়াড় গ্রামে এক স্কুল শিক্ষকের ঘরে জন্ম নেন ধীরজলাল হীরাচন্দ আম্বানি। পড়াশোনায় তার একদমই মন ছিল না, তাই স্কুল ছেড়ে প্রথমে ওই মন্দিরের সামনে পকোড়া বিক্রি করা শুরু করেন। এরপর ১৯৫০ সাল নাগাদ, বয়স তখন মোটে ১৭, তিনি পাড়ি জমান ইয়েমেনে। সেখানে বেজ অ্যান্ড কোংয়ের একটা পেট্রোল পাম্পে চাকরি নেন, আর বেতন মাসে মাত্র ৩০০ টাকা। কিন্তু এই সাধারণ ছেলেটার ভেতরেই যে অসাধারণ একটা ব্যাপার ছিল তার প্রমাণ হল তার ১ টাকার চায়ের কৌশল। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। রাস্তায় ১০ পয়সায় সস্তা চা পাওয়া যেত, কিন্তু সেটা না খেয়ে তিনি তার সামান্য বেতনের একটা বড় অংশ খরচ করে 5 স্টার হোটেলে গিয়ে ১ টাকা দিয়ে চা খেতেন। কেন জানেন? শুধু ওই বিলাসবহুল পরিবেশে বসে বড় বড় ধনী ব্যবসায়ীদের কথাবার্তা শোনার জন্য। তাদের ব্যবসার আসল গোপন রহস্যগুলো কান পেতে শোনার জন্যই ছিল তার এই ইনভেস্টমেন্ট। আর এই চা খেতে খেতেই একদিন তার কানে আসে দারুণ এক খবর, যা পুরো গেমটাই চেঞ্জ করে দেয়। তিনি জানতে পারেন যে ইয়েমেনের রিয়াল মুদ্রায় যে পরিমাণ খাঁটি রূপা আছে, সেটা গলিয়ে বিক্রি করলে মুদ্রার গায়ের দামের চেয়েও অনেক বেশি টাকা পাওয়া যাবে। জাস্ট ভাবুন তার ব্রেনটা। সুযোগটা একদম হাতছাড়া করলেন না। একটা মেশিন কিনে লাখ লাখ ইয়েমেনি মুদ্রা গলিয়ে রূপা বের করে বিক্রি করা শুরু করলেন। এরপর যখন ইয়েমেন সরকার বাজারে এই মুদ্রার ঘাটতি নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে, তখন ১৯৫৮ সাল নাগাদ তিনি তার জমানোর সব পুঁজি নিয়ে সোজা ভারতে চলে আসেন। আমাদের পরবর্তী অধ্যায় ব্রেকিং দ্য মুম্বাই কার্টেল, মানে একটা অবরুদ্ধ বা ক্লোজড মার্কেটে কিভাবে বুদ্ধির জোরে প্রবেশ করতে হয়। তো মাত্র ৫০,০০০ টাকার পুঁজি নিয়ে ধীরুভাই যখন মুম্বাইয়ে ফিরলেন, তিনি দেখলেন সুতা আর মশলার বাজারে বিশাল এক সিন্ডিকেট বা কার্টেল রাজত্ব করছে। সিস্টেমটা ছিল এমন যে ফ্যাক্টরি থেকে অনেক বেশি দামে মাল কেনানো হতো, আর বায়াররা সেটা সস্তায় কিনে নিত। মাঝখান থেকে যারা মিডলম্যান, তাদের একেবারে পথে বসার দশা, আর নতুন কাউকেও এরা বিজনেসে ঢুকতেই দিত না। ধীরুভাইয়ের সলিউশনটা ছিল একটা মাস্টার স্ট্রোক। তিনি অন্য সব ব্যবসায়ীদের একজোট করলেন, বললেন, চলুন আমরা সবাই মিলে সরাসরি ফ্যাক্টরি থেকে সস্তায় মাল কিনে আনি। এতে কার্টেলও ভাঙল, আর সবাই নিজেদের ন্যায্য প্রফিটের ভাগটাও পেল। কিন্তু ওই যে পুরনো বড় ব্যবসায়ীরা তো আর এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা এক দুর্নীতিগ্রস্ত আইএএস অফিসারকে মোটা অঙ্কের ঘোষ খাইয়ে ধীরুভাইয়ের গোডাউনের সোজা তালা ঝুলিয়ে দিল। এবার ধীরুভাইয়ের রিয়াকশনটা কী ছিল শুনবেন? তিনি তার ইউনিয়নের সবাইকে নিয়ে সুতার সমস্ত বস্তা সোজা ওই অফিসারের বাড়ির সামনে গিয়ে ফেলে আসলেন। আর টাইমিংটা দেখুন, ঠিক তখনই সেখানে ঊর্ধ্বতন ভিআইপি কর্মকর্তাদের আসার কথা ছিল। নিজের চাকরি আর মানসম্মান বাঁচাতে সেই অফিসার তো রীতিমতো বাধ্য হয়ে কয়েক মিনিটের মধ্যেই গোডাউনের তালা খুলে দেয়। এরপর আমরা চলে আসছি নতুন এক অধ্যায়, দ্য বার্থ অফ বেমল। কিভাবে ভারতীয় টেক্সটাইল ইন্ডাস্ট্রির পুরনো সব নিয়মকানুন একেবারে বদলে দেওয়া হলো, সেটাই এখন দেখব। ১৯৬৫ সালে ব্যবসায়িক মতবিরোধের কারণে পার্টনার চম্পকলাল দামানির সাথে তার বিজনেস আলাদা হয়ে যায়। এরপর ১৯৬৬ সালে গুজরাটের নোরোদায় তিনি নিজের একটা টেক্সটাইল মিল শুরু করেন। আর এখানেই তিনি সরকারের একটা স্কিমকে দারুণভাবে কাজে লাগান, যার নাম ছিল রিপ্লেনিশমেন্ট লাইসেন্স। এই স্কিমের নিয়ম ছিল সস্তায় বিদেশি কাপড় ইম্পোর্ট করা যাবে, তবে শর্ত হল সেই কাপড় দিয়ে নতুন কোনো প্রোডাক্ট বানিয়ে বিদেশে এক্সপোর্ট করতে হবে। তো ধীরুভাই তার সব জমানো পুঁজি দিয়ে বিদেশি ফ্যাব্রিক কিনে আনলেন, আর নিজের বড় ভাই রমণীকলালের ছেলের নামে টি শার্ট ও শালের একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করলেন। হ্যাঁ, এই ব্র্যান্ডটার নামই হলো আমাদের অতি পরিচিত বিমল। ধীরুভাইয়ের এই রকেট গতির উত্থান দেখে তো বাকি টেক্সটাইল মালিকদের রাতের ঘুম হারাম। তারা তখন পাইকারি বিক্রেতাদের দিয়ে তাকে বয়কট করানোর চেষ্টা করল। কিন্তু ধীরুভাই দমে যাওয়ার লোক নন। তিনি সারা ভারত চষে বেরিয়ে রিটেলারদের এমন এক অফার দিলেন যা কেউ কল্পনাও করেনি। তিনি বললেন, প্রফিট হলে আপনি রাখবেন, আর লস হলে সেটা আমাকে দিয়ে দেবেন। জাস্ট ভাবুন, এমন একটা রিস্ক ফ্রি অফার কে ফেরাবে?
একদিনের ভেতরেই দেশজুড়ে ১০০টি বিমল শোরুমের উদ্বোধন হয়ে গেল। ওয়ার্ল্ড ব্যাংকের একটা দল তো তার মিল ভিজিট করে সেটাকে ভারতের সেরা টেক্সটাইল মিল বলে আখ্যায়িত করেছিল। আচ্ছা, এবার একটা মজার ব্যাপার খেয়াল করুন। বিরোধীরা যখন সরকারের কাছে নালিশ করল যে ধীরুভাই লাইসেন্সের শর্ত ভাঙছেন, তখন তিনি তার অসাধারণ আইনি বুদ্ধি কাজে লাগালেন। তিনি খুব সুন্দর করে পয়েন্ট আউট করলেন যে লাইসেন্সের কাগজপত্রে কোথাও স্পষ্ট করে লেখা নেই যে প্রোডাক্টের 100%ই বিদেশে এক্সপোর্ট করতে হবে। ব্যাস, এই ছোট্ট আইনি ফাঁকফোকরটা কাজে লাগিয়ে তিনি ভারতের বিশাল ডোমেস্টিক মার্কেটটাও পুরোপুরি নিজের কবজায় নিয়ে নিলেন। আমাদের পরবর্তী সেকশন, দি আইপিও ফেনোমেনন, কিভাবে রিলায়েন্স পৌঁছে গেল একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায়। ১৯৭৩ সালের মে মাসে কোম্পানির নাম দেওয়া হলো রিলায়েন্স, আর ১৯৭৭ সালের মধ্যেই এর ইয়ারলি টার্নওভার দাঁড়ালো ৭০ কোটি টাকায়। এরপর ১৯৭৮ সালের জানুয়ারিতে বম্বে আর আহমেদাবাদ স্টক এক্সচেঞ্জে এলো স্বাধীন ভারতের ইতিহাসের অন্যতম যুগান্তকারী এক আইপিও, যেখানে একটা সংখ্যা রীতিমতো ইতিহাস তৈরি করেছিল, ৫৮,০০০। এটা শুধু একটা নম্বর নয়, এটা ছিল ধীরুভাইয়ের উপর সাধারণ মানুষের অন্ধবিশ্বাসের প্রমাণ। মাত্র ১০ টাকা দামের ২৮ লাখ শেয়ারে ৫৮,০০০ মানুষ কোনো প্রশ্ন ছাড়াই ইনভেস্ট করেছিলেন। মানুষের এই বিশ্বাসের প্রতিদান কোম্পানি কিভাবে দিয়েছিল সেটা শুনলে অবাক হবেন। ১৯৮৬ সালের শেয়ার হোল্ডার মিটিংয়ে জাস্ট ভাবুন, ৩০,০০০ ইনভেস্টর এসে হাজির। ভারতের কর্পোরেট ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বম্বে শহরে তখন এমন কোনো অডিটোরিয়াম বা হল ছিল না যেখানে এত মানুষ একসাথে বসতে পারে। তাই বাধ্য হয়ে পুরো মিটিংটার আয়োজন করতে হয়েছিল একটা বিশাল খোলা মাঠে। চলুন এগিয়ে যাই পরের অংশে, ট্রায়াম্পস আগেনস্ট অল অডস। বিশাল এই সাম্রাজ্য গড়ার পাশাপাশি নিজের ভগ্ন স্বাস্থ্যের সাথে তার লড়াইয়ের গল্প। ৮০ দশকে তিনি পাতালগঙ্গায় পলিয়েস্টার আর তেল উৎপাদনে বিশাল ইনভেস্ট করলেন। কিন্তু হঠাৎ একটা বড় ধাক্কা। ১৯৮৬ সালের ১৬ই ফেব্রুয়ারি এক মারাত্মক স্ট্রোকের কারণে তার ডান হাত পুরো প্যারালাইজড হয়ে যায়। কাজের সময় কমিয়ে দিনে ১০ ঘন্টা করতে তিনি বাধ্য হন। কিন্তু জানেন, হাসপাতালে জ্ঞান ফেরার পর ছেলে মুকেশকে তার প্রথম কথা কী ছিল? তিনি বলেছিলেন, চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। ৩ মাসের টানা কঠোর ব্যায়ামে তিনি হাত কিছুটা রিকভার করেন। একদিকে শরীর দুর্বল হচ্ছে, কিন্তু অন্যদিকে ব্যবসার রকেট ছুটেই চলেছে। ১৯৯২ সালে গ্লোবাল ফান্ডিং তোলা আর ১৯৯৫ সালে আমেরিকার 9X'ের সাথে মিলে ভারতের টেলিকম সেক্টরে এন্ট্রি নেওয়ার মতো বড় বড় গেম চেঞ্জিং ডিসিশন তিনি ওই শারীরিক অবস্থার ভেতরেই নিয়েছিলেন। তার এই অদম্য স্পিরিটকে কিন্তু সারা বিশ্ব কুর্নিশ জানিয়েছে। ৯০ দশকে তিনি আক্ষরিক অর্থেই এক গ্লোবাল আইকনে পরিণত হন। এশিয়া উইক ম্যাগাজিনের পাওয়ার 50 লিস্টে তিনি একবার নয় ৩বার জায়গা করে নেন। ১৯৯৮ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির ওয়াটেন স্কুল থেকে সম্মানজনক ডিনস মেডেল পান। এরপর বিজনেসম্যান অব দ্য ইয়ার, ইকোনমিক টাইমসের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এসব তো ছিল তার সাফল্যের মুকুটে এক একটা পালক। তবে এত বড় সাফল্যের পেছনে একজন নীরব কারিগর ছিলেন, যিনি সবসময় আড়ালেই থেকে গেছেন। তার স্ত্রী কোকিলাবেন আম্বানি। জানেন, বিয়ের পর মুম্বাইয়ে আসার পর শুধুমাত্র ব্যবসার কাজে স্বামীকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি নতুন করে ইংরেজি শিখেছিলেন। সেই ৩৫০ স্কোয়ার ফিটের একটা ছোট্ট ঘর থেকে শুরু করে এই বিশাল সাম্রাজ্যের চূড়ায় পৌঁছানো পর্যন্ত প্রতিটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ধীরুভাই সবসময় তার স্ত্রীর বুদ্ধিদীপ্ত পরামর্শ নিতেন। জীবনের একেবারে শেষ বছরগুলোতেও তার কাজের এনার্জি দেখে অবাক হতে হয়। ১৯৯৮ সালে তিনি গুজরাটের জামনগরে বিশ্বের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল রিফাইনারি চালু করলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ২০০২ সালের ২৪শে জুন তিনি দ্বিতীয়বারের মতো ভয়ানক স্ট্রোক করেন। অনেক চিকিৎসার পরও এবার আর ফিরে আসা হল না। ৬ই জুলাই ৬৯ বছর বয়সে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তবে যাওয়ার আগে তিনি তার সন্তানদের জন্য রেখে যান এমন এক সাম্রাজ্য, যার অঙ্কটা ভাবলেও গায়ে কাঁটা দেয়, ৭৫,০০০ কোটি টাকা। ততদিনে রিলায়েন্স গ্লোবাল ফরচুন 500-এর লিস্টে নিজের জায়গা একদম পাকাপোক্ত করে নিয়েছে। অথচ সবচেয়ে বেশি অবাক লাগে এটা ভেবে যে এত অঢেল ধনসম্পদ, এত ক্ষমতা আর খ্যাতির চূড়ায় বসেও মানুষটা সারা জীবন কিন্তু খুব সাধারণ, সিম্পল আর চরম ডিসিপ্লিনড একটা জীবন কাটিয়ে গেছেন। আজকের এই পুরো জার্নিটার শেষে এসে একটা প্রশ্নই বারবার মাথায় ঘোরে। ওই যে গ্রামের এক রাস্তায় পাকোড়া বিক্রি করা সাধারণ একটা ছেলে, সে কিভাবে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকার মতো এমন একটা গ্লোবাল এম্পায়ার গড়ে তুলতে পারল? শূন্য থেকে শুরু করে ৭৫,০০০ কোটি টাকার এই যাত্রাটা সাধারণ চোখে একেবারে অসম্ভব মনে হলেও ধীরুভাই আম্বানি প্রমাণ করে দিয়ে গেছেন, যদি অদম্য জেদ, নিজের উপর 100% কনফিডেন্স আর একদম পারফেক্ট স্ট্র্যাটেজি থাকে, তবে দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব নয়, তাই না? তারই রেখে যাওয়া লিগেসি আসলে আমাদের সবার জন্যই এক বিশাল অনুপ্রেরণা।